হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিনি ক্লাসরুম। আজকে আমাদের ডেসক্রিপটিভ জিকেসিএ টপিকের দ্বিতীয় পর্ব। কিন্তু তোমাদের অনেকের মনে হতে পারে যে এই ক্লাসটা রেকর্ডেড কেন। আমরা লাইভ ক্লাসে পর্যাপ্ত ইন্টারনেট কানেক্টিভিটি না থাকার জন্য এই ক্লাসটাকে রেকর্ডিং করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো কিন্তু গতদিনের মতোই একইভাবে ইম্পর্টেন্ট। গতদিনে আমরা দুটো টপিক নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা তিনটে ভেরি ইম্পর্টেন্ট টপিক ডেসক্রিপটিভ সি এর কথা বলবো, এবং তার সঙ্গে যেমনভাবে আমাদের ডেসক্রিপটিভ জিকে পার্টের সেকেন্ড টপিক অর্থাৎ পার্ট 2 ইন মিসেনিয়াস পেপার যেরকম থাকে শর্ট কোয়েশ্চেন্স, 2 নম্বরের কোয়েশ্চেন্স, স্কিম ইত্যাদি প্রভৃতি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো আজকে আমরা আর সময় নষ্ট না করে দ্বিতীয় পর্বের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তবে তার আগে তোমাদের বলে দেওয়া দরকার যে বা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও। কারণ হচ্ছে শুধুমাত্র লাইভ ক্লাসগুলো নয় বা শুধুমাত্র সাবজেক্ট ওরিয়েন্টেড বা এক্সাম ওরিয়েন্টেড জেনারিক ভিডিওস নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষা যত এগিয়ে আসবে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল টপিক ওরিয়েন্টেড ভিডিওগুলো কিন্তু এখানে আপলোড করতে শুরু করব, যখন যেরকম প্রয়োজন মনে হবে। সেগুলোর কিন্তু চটজলদি অ্যাক্সেস পরীক্ষার আগে পাওয়ার জন্য সাবস্ক্রিপশন থাকাটা খুব জরুরি, তাহলে তুমি ঝটপট ভিডিওটা দেখতে পারবে। তো চলো আর সময় নষ্ট করছি না, শর্টকাট টপিকে আসছি। আজকের প্রথম টপিক হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। এই বিষয়টা নিয়ে বলতে গেলে আমাদেরকে কয়েকটা কথা বলতে হবে। যেমন ধরো যে কেন এই বিষয়টা খবরে আছে। তোমরা সবাই জানো যে প্রাক্তন প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দের প্যানেল এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে বিল এনেছেন বা তার যে রিপোর্ট সাবমিট করেছেন সেটা কিন্তু পার্লামেন্টে সাবমিট হয়ে গেছে। পার্লামেন্ট তাতে অ্যাপ্রুভাল দিয়েছে এবং সেটা বর্তমানে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হিসেবে রয়েছে। প্রেসিডেন্ট যদি তাতে অ্যাপ্রুভাল দিয়ে দেন বা অ্যাসেন্ট দিয়ে দেন সেটা কিন্তু অ্যাক্ট হয়ে যাবে। তো এই কারণে এটা এই মুহূর্তে খবরে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলে তারা রেকমেন্ডেশনটা কি কি করেছেন, কি কি বক্তব্য তারা রেখেছেন। তৃতীয় বিষয়টা হচ্ছে যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে বা বা না হলে তার ফিচার্স কি কি থাকছে, মানে কি কি ডেভেলপমেন্ট হবে, কি কি চেঞ্জ আসবে, সেগুলো নিয়ে কথা বলা হবে। যদি হয়ে যায় তাহলে তার বেনিফিট কি কি হবে, মানে মানে আমাদের দেশের কিভাবে লাভ হবে, উন্নতি হবে। এবং যদি আমরা সেটাকে, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা ড্রব্যাক থাকে। তো সেই ড্রব্যাকটা কি, মানে হচ্ছে এগুলোকে যখন আমরা প্রথম চালু করব, মানুষের কাছে পৌঁছে দেব, সিস্টেম যখন প্রথম এটাকে রান করতে শুরু করবে, তার চ্যালেঞ্জগুলো কি কি আছে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের একটা স্বয়ংসম্পূর্ণ লেখার মধ্যে এই পয়েন্টগুলোকে দেখতে হবে। তো প্রথম যে টপিকটা আমরা এখানে বলবো বা প্রথম যে পয়েন্টটা আমরা এখানে রেজ করব, তার 1 নম্বর পয়েন্টটা হচ্ছে যে রামনাথ কোবিন্দ প্যানেল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই বিষয়টাতে আপনারা আপনাদের বক্তব্য রাখুন, গোটা দেশ থেকে একটা ডেটা কালেক্ট করুন, তার উপরে ভায়াবিলিটি চেক করুন এবং যদি এটা সম্ভব কিনা সেটা আমাদেরকে জানান। তাহলে রামনাথ কোবিন্দ প্যানেলের দায়িত্ব ছিল এই বিলটাকে মানে স্টার্ট করার। আচ্ছা, তারপর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা নয়, দুটো অ্যামেন্ডমেন্ট বিলকে এখানে প্রপোজ করা হয়েছে। দুটো অ্যামেন্ডমেন্ট বিল, কি কি সে অ্যামেন্ডমেন্ট বিল? একটা হচ্ছে আমাদের বহু প্রচলিত বা বহু পরিচিত 129 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যাতে কিনা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলা আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে যেভাবে ভোট হয় বা যেভাবে ইলেকশনস হয়, সেই ইউনিয়ন টেরিটরির যে লগুলো সেগুলোকে অ্যামেন্ড করার কথা বলা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, দিজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো কথা আমাকে মাথায় রাখতে হবে। এবার বক্তব্য কি, যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যে গল্প উঠছে এটা কি আদৌ নতুন? না, এটা কিন্তু একদম নতুন জিনিস নয়। কারণ যখন থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়া শুরু হয়েছে, তো সেই 1951 সালে যখন প্রথম ইলেকশন হয়, 1951 থেকে 1967 পর্যন্ত, অর্থাৎ যখন আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যান শুরু হয়েছে, দেশে একটা এমার্জেন্সি পিরিয়ড স্টার্ট হচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু ইলেকশন কিন্তু এখানে সাইমালটেনিয়াস ইলেকশনই হতো। কারণ হচ্ছে তখন কিন্তু লোকসভা বলো বা রাজ্য বিধানসভা বলো, তো এই ইলেকশনগুলো কিন্তু একসঙ্গেই করা হতো। কিন্তু তারপর থেকে ইলেকশনটা বদলে যায় বিভিন্ন সময় এমার্জেন্সির কারণে, বিভিন্ন সরকার পড়ে যাওয়ার কারণে, প্রেসিডেন্ট রুলের কারণে কিন্তু এটাকে বাইফার্কেট করতে হয়েছিল। তো এখন আবার তার প্রয়োজনীয়তাগুলো অনুভব করছে কিভাবে। তো এখানে প্রথম কথা এরপর চলে আসবো হচ্ছে যে আমার কাছে ইম্পর্টেন্ট ফিচারগুলো কি কি থাকছে, মানে কোন কোন বিষয় এখানে মাথায় রাখতে হবে। রামনাথ কোবিন্দের কথা আমরা এখানে বলেছি। তো এবারে কিন্তু এখানে আর্টিকেল নাম্বার 82A তাকে নতুন করে ইনক্লুড করার কথা বলা হয়েছে।
ঠিক আছে, আর্টিকেল নাম্বার 82 এ। এবার আর্টিকেল নাম্বার 82 তে 6টা সাব ক্লজ রয়েছে। আমাদের পরীক্ষার অ্যাসপেক্টে এত কিছু লেখার জায়গা নেই, তাই একদম ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমাদেরকে ছুঁয়ে যেতে হবে এবং সবকটা পয়েন্টের মেজরিটি যেন থাকে সেটাকে দেখতে হবে। এমন নয় যে একটা পয়েন্টকে আমরা প্রচুরভাবে ব্যাখ্যা করে দিলাম, বাকি পয়েন্টগুলো আমরা টাচ করলাম না। তোমার কাছে কোয়ালিটি অফ দ্য রাইটিং এর থেকেও কোয়ান্টিটি অফ দ্য ইনফরমেশনস বা ডেপথ অফ দ্য ইনফরমেশনস কতটা রয়েছে সেটা কিন্তু বেশি ম্যাটার করবে। তাই ডেপথ অফ দ্য ইনফরমেশনস কিন্তু তোমাকে এখানে দেখাতেই হবে। তাহলে আর্টিকেল নাম্বার 82 বর্তমানে আমাদের সংবিধানে নেই, সেটাকে নতুন করে ইনক্লুড করার কথা মানে এই যে রেকমেন্ডেশন তাতে কিন্তু বলা হয়েছে। এবার তার মধ্যে একটাকে আমরা হাইলাইট করতে পারি যে আর্টিকেল নাম্বার 82 তার সাবক্লজ 3, সেখানেই কিন্তু প্রপোজ করা হয়েছে যে লোকসভা এবং তার সঙ্গে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভাতে একসাথে সাইমালটেনিয়াস ইলেকশন করাতে হবে এবং দ্যাট উইল বি দ্য কি ফর দ্য, মানে আমাদের যেটা লোকসভা বা রাজ্যসভা বা বলতে পারো যে রাজ্য বিধানসভার যে ভোট হয় তাতে কোটি কোটি টাকা খরচা হয়, শুধু কোটি কোটি নয়, লক্ষ কোটি হাজার কোটি টাকা খরচা হয়। সেই খরচটাকে কিভাবে কমানো যায়, আরো অনেক প্রবলেমস রয়েছে। তো সেই জন্য কিন্তু মেজরলি এই লোকসভা এবং রাজ্য বিধানসভার ভোটগুলোকে সাইমালটেনিয়াস ইলেকশন করাতে হবে বলে রামনাথ কোবিন্দ প্যানেল কিন্তু বক্তব্য রেখেছেন, যেটা কিনা আর্টিকেল নাম্বার 82 সাবক্লজ 3 তাতে তারা রেকমেন্ড করেছেন। আচ্ছা, এবার তারপরে কি হচ্ছে না, এখানে হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই আর্টিকেল নাম্বার 82 তেই বলা হয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারেন যে প্রেসিডেন্ট যেন লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ভোট হবে তার জন্য অর্ডার ইস্যু করার জন্য, মানে এতদিন পর্যন্ত লেজিসলেটিভ অ্যাসেম্বলির অর্ডারগুলো আমাদের এখানে গভর্নর বা মানে কি বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা প্রপোজ করতেন, কিন্তু এখন থেকে কিন্তু প্রেসিডেন্টের হাতে একটা ক্ষমতা দেওয়া হচ্ছে যে মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে যে প্রেসিডেন্ট যেন এই সংক্রান্ত অর্ডার, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে ইলেকশনস গুলো আছে তো তা অর্থাৎ রাজ্য বিধানসভা ইলেকশনের অর্ডার কিন্তু প্রেসিডেন্ট চাইলে ইস্যু করতে পারেন, এটা কিন্তু ইসিআই একটা ওপেন স্টেজ রেখেছে। আচ্ছা, এবার তার সঙ্গে হচ্ছে আমার কাছে কোন কোন বিষয়গুলোকে বা কোন কোন আর্টিকেলগুলোর অ্যামেন্ডমেন্টের দরকার, নতুন আর্টিকেল তো ঢুকলো, কিছু পুরনো আর্টিকেলও থাকবে যেগুলোকে আমাকে অ্যামেন্ড করতে হবে। তা আর্টিকেল নাম্বার 83 কি অ্যামেন্ড করতে হবে বিস্তারিত লিখতে গেলে কিন্তু পাতা ফুরিয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, আমার সবকটা উত্তর লেখা হবে না, তাই মাইন্ড ইট। আর্টিকেল নাম্বার 172 এবং আর্টিকেল নাম্বার 372 এই তিনটেকে অ্যামেন্ড করার কথা বলা হয়েছে এবং এই আর্টিকেল নাম্বার 372টা ব্যাখ্যা করতে হবে কেন স্যার, কারণ লোকসভার একটা সীমানা রয়েছে, বিধানসভার একটা সীমানা রয়েছে, একটা লোকসভাতে 7টা বিধানসভা থাকতে পারে, তো সেই 7টা বিধানসভার যে লিমিটেশন বা এরিয়া ভাগ সেটা কিন্তু সাইমালটেনিয়াস ইলেকশন হলে চেঞ্জ হবে। সেজন্য আর্টিকেল নাম্বার 352তে ভারতবর্ষের সংবিধানে আমাদের যে লোকসভা বা রাজ্য বিধানসভার যে এরিয়াগুলো রয়েছে সেগুলোকে ডিলিমিটেশন বা ডিমার্কেশন করা আছে, অর্থাৎ লোকসভাগুলো বা কনস্টিটিউয়েন্সি গুলোর যে ডিলিমিটেশন তার মানে ভিত্তি বা তার বেসিস কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেইটা এখানে বলে দেওয়া আছে। ওকে, এবার বক্তব্য কি, যে আমার কাছে যদি আমি এই ইলেকশনটাকে চালু করি তাহলে আমার কাছে কি কি হতে হবে না, বেনিফিট কি আসবে আমার কাছে। রামনাথ কোবিন্দ কমিটি বেনিফিটের কথা কি কি রেখেছেন যে সে আমাদের দেশের লাভটা কোথায় হবে, তো বেনিফিট যখন লাভ হবে তখন এখানে কি হচ্ছে না, এই যে গভর্নেন্স বা আমাদের দেশের সরকার চলছে, আমাদের দেশে একটা খুব সুন্দর টার্ম চলে যাকে বলা হয় সংসদীয় গণতন্ত্র। এই ব্যাপারটা যতটা বেশি শুনতে ভালো ততটাই কিন্তু কমপ্লেক্স ইন মানে ফর্মুলেশন। তো সেখানে গভর্নেন্সের যে স্ট্রিম লাইন অর্থাৎ একদম নিখুঁতভাবে সরকার চলবে বলে আশা করা হয় যে সম্ভব নয়, তো সেই স্ট্রিম লাইন গভর্নেন্সটা এর মাধ্যমে সম্ভব। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমাদের যে পলিসি মেকিং এ যে লাল ফিতের ফাঁস, মানে রাজ্য সরকার করলো কোনো একটা বিষয় থেকে কেন্দ্রের কাছে পাঠাতে হবে, কেন্দ্র অ্যাকসেপ্ট করলো বা না করলো, হ্যানা ত্যানা, যে যে যত লেট হবে সেই বিষয়গুলোকে কিন্তু আমার কাছে দেখতে হবে যে রিডাকশন ইন পলিসি প্যারালাইসিস। মানে দেখবে যে একটা কথা বলি, মনে করো যে আজকে কি হয়েছে, একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি, যে আজকে মনে করো যে পাঞ্জাবে একটা বিল পাস হওয়ার কথা, আমি কথার কথা বলছি, কিন্তু পাঞ্জাবে দেখা গেল যে সেই সময়তে বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন চালু হয়েছে
এবার আমরা জানি যে যখন থেকে ইলেকশন হয় তখন কি হয় না, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, নতুন কোনো বিল পাস হয় না, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। ফলে এই যে মানে একবার লোকসভা ভোট হচ্ছে, একবার বিধানসভা ভোট হচ্ছে, একবার নর্মাল ভোট হচ্ছে, একবার উপনির্বাচন হচ্ছে, তাহলে এই যে এতগুলো নির্বাচন হচ্ছে আমাদের রাজ্যে একটা বছরে হতে পারে বা 2-3 বছর অন্তর হতে পারে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইম্পর্টেন্ট পলিসিকে ফর্মুলেট করার আগেই একটা ভোট ঘোষণা হয়ে গেল। ফলে 3 থেকে 4 মাস ক্ষমতাটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে চলে গেল। ফলে সেই যে পলিসিটা সেটাকে পাবলিশ করতে বা সেটাকে ফর্মুলেট করতে দেরি হয়ে গেল, এইটাকে বলা হচ্ছে পলিসি প্যারালাইসিস। উত্তরপ্রদেশে লোকসভা ইলেকশনের জন্য এরকম 19টা ইম্পর্টেন্ট পলিসি প্যারালাইসিস হয়েছিল 2019 সাল এবং 2024 সাল মিলিয়ে। সেটা একটা মেজর কনসার্ন। এরকম উত্তরপ্রদেশের মতো আরো অনেকগুলো রাজ্যে এরকম ঘটনা ঘটছে। সবচেয়ে বড় কথা, আমাদের রাজ্যেই প্রমাণ দেখো যে চাকরির পরীক্ষাগুলো বন্ধ হয়ে যায়, নতুন চাকরির নোটিফিকেশন আসে না এবং সরকার কি করেন না, এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট চলছে বলে চাকরির পরীক্ষাগুলোকে পিছিয়ে দেওয়ার একটা জায়গা চলে আসে। তো এই যে ব্যাপারগুলো আসছে, তাহলে যদি এটাকে রিডিউস করা যায়, এই সমস্যাগুলোকে সলভ করা যায়, 100% না হোক 50%, 20% তো সলভ হবে। তা সেইটাকে এখানে দেখা হচ্ছে, এটা কিন্তু একটা মেজর বেনিফিট। আচ্ছা, তারপরের মেজর বেনিফিট কি না, যে সবচেয়ে বড় বেনিফিট, রিডাকশন ইন ইলেকশন কস্ট। এবার ইলেকশন কস্টে তোমাদেরকে কিছু বক্তব্য বা কিছু ফ্যাক্ট দেখাতে হবে। যে 2024 সালে ইলেকশনের কস্ট ছিল 1,35,000 কোটি টাকা। ঠিক আছে, 1,35,000 কোটি টাকা। 2019 সালে ইলেকশন কস্ট ছিল 55,000 কোটি টাকা। এবার পেছন দিকে হাঁটি, তাহলে এখানে তোমাকে একটা বিষয় জানতে হবে যে 1998 সালে ইলেকশনের কস্ট কত ছিল না 5,000 কোটি টাকা। বুঝতে পারছো সময়ের সঙ্গে সঙ্গে ইলেকশন কস্ট কোথায় বেড়েছে। মানে দেখা যাচ্ছে যে 2024 লোকসভা ভোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অ্যাভারেজে এক একজন মানে ভোট এক একজন প্রার্থী তারা কম করে 24 থেকে 25 লাখ টাকা খরচা করেছেন। হাইয়েস্ট অ্যামাউন্ট খরচা করেছিলেন শশী থারুর 97 লক্ষ টাকা। লোয়েস্ট অ্যামাউন্ট খরচা করেছিলেন পশ্চিমবঙ্গ থেকে প্রতিমা মণ্ডল 12,500 টাকা। দিস ডেটা আর নট ইম্পর্টেন্ট, বাট যদি তুমি দিতে পারো তোমার লেখা একদম সোনায় বাঁধানো লেখা হবে, বিকজ ইউ আর গিভিং হার্ডকোর ফ্যাক্টস। তোমাকে গুড রাইটিং কোয়ালিটি থাকতে হবে না, বাট আইদার তোমার রাইটিং কোয়ালিটি ভালো করো, যেটা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা নিতে গিয়ে তোমরা অনেকে খাতা জমা করেছো আমাদের কাছে, সেই খাতা জমা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে ইউ হ্যাভ নলেজ, বাট সেই নলেজটা রাইটিং কোয়ালিটি ভালো করতে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, কিন্তু রাইটিং কোয়ালিটিও ইমপ্রুভ করছে না। তাই চুজ এনি ওয়ান, হয় কন্টেন্টে ভরিয়ে দাও আর না হলে রাইটিং কোয়ালিটি ভালো করো, বা চেষ্টা করো দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে চলতে। ঠিক আছে, চলো তো পরের পয়েন্ট কি বলবো না, হচ্ছে এই যে টাকার চেষ্টা করা হচ্ছে, মানে বক্তব্য কোথায় না, মোটামুটি সরকার প্রজেক্ট করছেন যে 10 থেকে 15 হাজার কোটি টাকা সেভিংস হবে ইনিশিয়ালি। প্রত্যেকটা ইলেকশনে 10 থেকে 15 হাজার কোটি টাকা সেভিংস হবে, সময়ের সঙ্গে সঙ্গে এটা আরো বাড়বে। আচ্ছা, তারপরের কথা হচ্ছে যে এখানে বক্তব্য কি না, আমাদের কাছে মনে করো যে একসঙ্গে ভোট হলে ভোটার টার্ন আউট, অর্থাৎ বেশি সংখ্যায় যে ভোটার টার্ন আউটটা কিন্তু বাড়বে। এবং 2024 সালে কিন্তু 66% টার্ন আউট অল ওভার দি ইন্ডিয়া ছিল 24 লোকসভা ভোটে। সেইটাকে যদি আমরা 70%, 75% করতে পারি, আরো ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, তারপর ভোটার টার্ন আউট যখন আমাদের কাছে হয়ে গেল, তারপরে আর কি কি পয়েন্ট আমাদের আসতে পারে না, হচ্ছে ইলেকশন নিয়ে বিভিন্ন রকমের ম্যাল প্র্যাকটিস চলে। মানে ইলেকশনের আগে বিভিন্ন রাজ্যে প্রচুর কাউন্টার ফিটিং নোটস ঢোকে, অর্থাৎ নকল টাকা ঢোকে, প্রচুর অস্ত্র ঢোকে, প্রচুর মানে লিকার, মানে মানে ইনটক্সিকেশনস, গাঁজা মদ ইত্যাদি প্রভৃতি ঢোকে। তাহলে এই যে ইনটক্সিকেশনস গুলো ঢুকছে, এগুলো কিন্তু পুলিশ নাকা চেকিং করে সিজ করে। এই খাটনিটাই বা পুলিশকে করতে হবে কেন? বারবার ঢুকছে, বারবার ইলেকশন হচ্ছে, বারবার ঢুকছে, পঞ্চায়েত ইলেকশনে ঢুকছে, কোঅপারেটিভ ইলেকশনে হচ্ছে, তাহলে এই বিষয়টা বন্ধ করতে হবে। তাহলে এই ম্যাল প্র্যাকটিস গুলোকে স্টপ করে দেওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যদি এখানে দাঁড়িয়ে থেকে আমরা সিকিউরিটি পার্সোনেল, আমরা ভোট এলেই দেখি যে ভোটের আগে থেকে প্রচুর সিকিউরিটি পার্সোনেল তারা কিন্তু রাজ্যে রাজ্যে গিয়ে সেখানে রুট মার্চ করছেন, ভোটের দায়িত্ব যাচ্ছে। 2024 সালের হিসেব বলছে
যে 3,40,000 সিআরপিএফ কে, শুধু সিআরপিএফ, বাকিটা আরো বাকি আছে, বিএসএফও থাকে, আইটিবিপিও থাকে, বা আসাম রাইফেলসও থাকে। 3,24,000 সিআরপিএফ কে নিয়োগ করা হয়েছিল 2024 ইলেকশনে। আরো তো রয়েছে, সঙ্গে লোকাল পুলিশ রয়েছে, ইত্যাদি প্রভৃতি সবাই রয়েছে। তাহলে এগুলোকে বন্ধ করতে হবে। আচ্ছা, তারপরে ব্যাপারটা হচ্ছে যে ইকোনমিক লস, তাকে স্টপ করতে হবে। কারণ ভোটের জন্য দেখা যাচ্ছে যে সরকার মানে কোথাও কোথাও খুব মানে জনদরদি হতে গিয়ে বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট ইকোনমি গুলো তাকে স্টপ করে দিচ্ছেন, বিভিন্ন ব্যবসাগুলোকে ফর দ্য টাইম বিং বন্ধ করে দিচ্ছেন, যে ভোটের সময় এই ব্যবসা তুমি করতে পারবে না। তাহলে ওই 3 মাসে ওই ভোটটা হয়তো বা ওই ব্যবসাটা হয়তো সেই সরকারকে ভালো সংখ্যায় জিডিপি দিত, সেইটা কিন্তু লস হচ্ছে। সেই ইকোনমিক লসগুলোকে রিডিউস করতে হবে, এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং তার সঙ্গে হচ্ছে যে যদি লোকসভায় এবং রাজ্যসভায় ইলেকশন একসাথে হয়, তাহলে চেষ্টা ভাবা হচ্ছে যে সরকারের যে ডেভেলপমেন্ট গোল রয়েছে, সেই ডেভেলপমেন্ট গোলটা কিন্তু স্মুথলি যেন ফর্মুলেট করা যায়, এটা হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। এতগুলো বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, এবার তোমরা বলবে যে সব কি হবে, হবে না, 40% হবে। তো সেইটাও আমরা বলতে পারি যে আমরা যদি জিরোর থেকে কিছুতে যেতে পারি, আমাদের দেশ কিন্তু সামনের দিকে এগোতে পারবে, আমাদের রাজ্য কিন্তু আরো বেশি ডেভেলপ হওয়ার পথে এগিয়ে যাবে। এইগুলো তোমাদের কনক্লুশনের ভাষা হতে হবে, মানে একটা অপটিমিস্টিক অ্যাপ্রোচ তুমি দেখাচ্ছ সব কটা সিস্টেমের প্রতি। এবার চলে আসবো যে আমার কাছে প্রবলেম কি কি আছে, চ্যালেঞ্জ কি কি রয়েছে। চ্যালেঞ্জ যখন আমাকে দেখতে হবে, যে প্রথমেই যখন যে চ্যালেঞ্জটা আমার কাছে আসবে, যে লিগাল কমপ্লেক্স, যে মানে এটা দিয়ে মানে প্রপারলি যখন আমরা এনশিওর করব সত্যি সবকিছু লিগালি কারেক্ট হবে, এটা আমরা জানি না, সেই লিগাল কমপ্লেক্স এখানে তৈরি হবে। তারপর হচ্ছে যে আমাদের সংসদীয় গণতন্ত্র ক্ষুণ্ণ হতে পারে, অর্থাৎ ফেডারালিজমের দিকে একটা থ্রেট আসতে পারে। এবং তার সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে যে আমার কাছে কিন্তু যে সমস্ত সরকারগুলো রান করছে, ডিসলিউশন হয়ে যাবে সেগুলো, আর্লি ডিসলিউশন, সরকার পড়ে যেতে পারে। কিরকম? মনে করো 2026-এ আজকে পশ্চিমবঙ্গ সরকারের ভোট হয়েছে, তো 26-এ একটা নির্বাচিত সরকার পশ্চিমবঙ্গে এসছেন, কিন্তু রামনাথ কোবিন্দ প্যানেলের বক্তব্য হচ্ছে 29 সাল থেকে যে লোকসভা ভোটটা হবে, তাতে লোকসভা এবং রাজ্য বিধানসভা ভোটটাকে ইকুয়াল করতে হবে। কিন্তু হিসেব মতো পশ্চিমবঙ্গ সরকারের ভোট হওয়ার কথা কবে? না, 2031 সালে। বাট 26 সালে নির্বাচিত একটা সরকার, সে যদি আজকে 29 সালে তাকে ডিজলভ হয়ে যেতে হয়, তার মানে সিলেক্ট করা যে প্রজেক্টগুলো, সেগুলো কোথায় যাবে? যদি মন্ত্রকই না থাকে, সে প্রজেক্টগুলোকে এনশিওর করবে কি করে 5 বছরে? এই জায়গাগুলোকে ভাবতে হবে। তাহলে এই যে রিজলিউশন, এই জায়গাটা খুব বড় প্রবলেম চলে আসবে। আচ্ছা, তো এখানেই হচ্ছে এবার এই জায়গায় দাঁড়িয়ে থেকে কি আসতে পারে না, পলিটিক্যাল রেজিস্ট্যান্স। লোকাল যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, লোকাল পার্টিগুলো আছে, তারা কিন্তু এখানে বাধা দিতেই পারে, কারণ তাদের স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হবে। এবং সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে লজিস্টিক চ্যালেঞ্জ। ধরো একটা ইভিএম তৈরি হয়েছে, সেই ইভিএমটা কি হবে না, লোকসভা ভোটে একবার ব্যবহার হয়, সেটাই আবার তুলে নিয়ে গিয়ে বিধানসভা ভোটে ব্যবহার করা হয়। কিন্তু একই সঙ্গে যদি আমরা লোকসভা বিধানসভার ভোট করি, কত ইভিএম বানাতে হবে? যে লোকটা লোকসভাতে ডিউটি করছে, সেই লোকটা গিয়ে আবার কি হবে, তাকে আবার পরের বছর বিধানসভায় ডিউটি করতে হয়। তাহলে একই সঙ্গে ভোট হলে কত বেশি সংখ্যক লোকের ডিউটি করতে হবে। তো লজিস্টিক চ্যালেঞ্জটা কিন্তু ইনিশিয়ালি প্রচুর হবে, তো এইটাকে ইনশিওর করতে হবে। এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো রকমের ইলেকটোরাল ডিসপিউট বা ইলেকটোরাল পিটিশন, সেগুলো কিন্তু হাইকোর্টে পেশ করা যায়। তো ইলেকটোরাল ডিসপিউটগুলো লোকসভা এবং রাজ্য বিধানসভা যদি একসাথে হয়, ডিসপিউটের সংখ্যা কত বাড়বে বুঝতে পারছো? 2024 সালে লোকসভা ভোটে প্রায় 500-র বেশি ইলেকশন ডিসপিউটের মামলা ছিল, সেগুলি এখনো সলভ হয়নি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এবার বক্তব্য কোথায় না, বক্তব্য হচ্ছে যে প্রেজেন্ট ডেতে দাঁড়িয়ে আমরা যদি দেখি, তাহলে দুটো দেশ বা তিনটে দেশ, সুইডেন রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, এবং সঙ্গে রয়েছে ইন্দোনেশিয়া, তারা কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দিকে হেঁটেছে। মানে তাদের দেশে যত রকম ভোট হয়, সব কিন্তু একসাথে হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা আমাদের পক্ষ থেকে ওয়ে আউট কি কি দিতে পারবো স্যার, আমাদের পক্ষ থেকে ওয়ে আউট কি কি হবে স্যার? তাহলে আমাদের পক্ষ থেকে ওয়ে আউট যদি বলতে হয়,
তাহলে নাম্বার ওয়ান আমাকে বলতে হবে যে আমি কিন্তু চেষ্টা করতে পারি যে ফ্লেক্সিবল ইলেকশন প্রসিডিওরের দিকে আমাকে যেতে হবে। ফ্লেক্সিবল প্রসিডিওর, যে আমার কিন্তু মানে কোনো রকমের মানে ঝামেলা ঝঞ্ঝাট না হয় সেগুলো দেখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু বিষয়টা হচ্ছে যে আমরা ডিজিটাল ম্যানেজমেন্টের দিকে আমাদেরকে এগোতে হবে। কারণ আমাদের লোক সংখ্যা এত, যত আমরা লোক সংখ্যা অ্যাড করব আমাদের কিন্তু খরচা বাড়বে। এবং তার সঙ্গে আমাকে মাথায় রাখতে হবে নট অনলি দ্যাট, আমরা যদি ইলেকশনস গুলোকে এআই এর মাধ্যমে ব্যবহার করতে পারি, এআই টুলস ইউজ করতে পারি, সেটা ইম্পর্টেন্ট। ডিজিটাল ইলেকশন মানে ইলেকশনে না গিয়ে বাড়ি থেকে বা যে কোনো ভাবে সেন্টার করে যদি ভোটিং করাতে পারি, সেটা ইম্পর্টেন্ট। কিংবা তারপর ধরো হচ্ছে যে আমরা যদি সিটিজেন এনগেজমেন্টটা বাড়াই, সিটিজেন এনগেজমেন্ট মানে মানুষকে কিছু দায়িত্ব দিয়ে দিলাম, তো সেই জায়গাটা আমাদেরকে এনশিওর করতে হবে। তাহলে এতগুলো বিষয়কে আমরা এনশিওর করতে পারলে আমাদের দেশে কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন পলিসি যথেষ্ট ভালোভাবে এনশিওর হতে পারে। হ্যাঁ, শুরুতে হয়তো গোলমাল হবে, কিন্তু তারপরে বিষয়টা কিন্তু অত্যন্ত স্মুথলি সামনের দিকে এগিয়ে যাবে। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইভাবে যদি তোমরা এতগুলো পয়েন্টকে অন্তত 70% প্রপোজ করতে পারো, উইথ এ প্রপার স্টার্টিং, প্রপার ইন্ট্রোডাকশন, এবং তার সঙ্গে হচ্ছে প্রপার একটা কনক্লুশন, তো এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে, এইভাবে লেখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এবারে পরে একটা জিনিস দেখে নিই। কি দেখবো? যে পরীক্ষাটা আমাদের হয়েছিল, তোমরা অনেকে পরীক্ষা দিয়েছিলে, বা যারা পরীক্ষা দাওনি তাদেরকে বলবো, আমরা কিন্তু চেষ্টা করছি একদম যেভাবে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা হয়, অর্থাৎ পিএসসি যেভাবে পরীক্ষা নেয়, এক্স্যাক্ট সেম ফরম্যাটে সাজিয়ে আমরা তোমাদের কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি। তো সেম ফরম্যাটে সাজিয়ে দিচ্ছি, তোমরা অনেকে পরীক্ষা দিচ্ছ, প্রচুর খাতা আমাদের কাছে জমা পড়েছে। তাই যে বা যারা এখনো এই সেশনটাতে বা এই ব্যাচগুলোতে এনরোল করনি, যদি মনে করছো যে তোমার কাছে তোমার খাতাগুলো চেক করে দেওয়া প্রয়োজন, তা তাহলে কিন্তু তোমরা কি করতে পারো না, আমাদের ব্যাচে এখনো তোমরা জয়েন করতে পারো। তবে হ্যাঁ, আমরা কিন্তু যে আগামী সপ্তাহে যে পরীক্ষাটা হবে, অর্থাৎ আমাদের 3 তারিখে পরীক্ষা হয়েছে, 10 তারিখের আগে যে পরীক্ষাটা হবে, সেই 10 তারিখে কিন্তু আমরা মিসলেনিয়াস ব্যাচে মানে প্রচুর ছেলে মেয়ে হয়ে যাওয়ার জন্য অ্যাডমিশন ক্লোজ করে দেবো। তো সেই 10 তারিখের মধ্যে তোমরা চাইলে জয়েন করতে পারো। তোমাদের এই প্রথম পরীক্ষার খাতাগুলো আমরা দেখে দেওয়ার ব্যবস্থা করব, কারণ তারপর থেকে আর লেট সাবমিশনের কোনো রকম জায়গা আমাদের কাছে থাকবে না। ঠিক আছে, তো চলো আমরা এবার পরের টপিকের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এবারে আমরা চলে আসবো পরবর্তী টপিক, নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে। এটা তোমাদের মনে হতেই পারে যে একটা তো অনেক পুরনো টপিক, 2020 সালে এটা বেরিয়েছিল, তাহলে এটা কেন বারবার পরীক্ষাতে ইম্পর্টেন্ট হবে? দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি যেহেতু 1986 সালের পরে আবার 2020-তে চেঞ্জ হয়েছে, তাই একটা হিউজ গ্যাপ রয়েছে। এবং তাতে এমন অনেক কিছু প্রপোজ করা হয়েছে যে প্রপোজালগুলো দুরকম ভাইবস রয়েছে। কিরকম? একটা পজিটিভ সাইন যে এটা অ্যাকসেপ্ট করলে ভালো হবে, আবার কিছু রাজ্য বা কিছু জায়গা বা কিছু বিষয়ে সেগুলোকে আবার দেখে মনে হচ্ছে যে এগুলো যদি কারোর ওপর চাপিয়ে দেওয়া হয় তাহলে আবার আবার কিন্তু বিপদ হতে পারে। এবং প্রত্যেকটা বছর এর এর যে বিভিন্ন সেট আপগুলো, বিভিন্ন ফিচার্সগুলোকে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। প্রতিটা বছর এক একটা করে করে পার্টকে ধরে ধরে চেঞ্জ করা হচ্ছে। যদি প্রয়োজন মনে হয় আপডেট করা হচ্ছে, যদি প্রয়োজন না মনে হয় বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো প্রত্যেক বছর অর্থাৎ 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি পাবলিশ হওয়ার পর থেকে টানা কিন্তু এতে আপডেশন হয়েই চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের জিডিপি ইন এডুকেশন সেক্টর, সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে প্রত্যেক বছরই। এবং সরকারের যে টাকা স্যাংশন করবার অ্যামাউন্ট, সেটাও কিন্তু প্রতি বছর বছর কিন্তু বাড়ছে। তো এই যে জিনিসগুলো, এগুলোই হচ্ছে আমাদের ডিসকাশন টপিক। তো চলে আসবো নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র জন্য। তো এটার যে প্রথম কথা, যে বিষয়বস্তুটা কেন না, প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষকে আমরা যদি একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে দেখতে চাই, কি দেখতে চাই না, ভারতবর্ষকে আমরা যদি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে দেখতে চাই, তাহলে সরকার মনে করেছে যে এই বিষয়টা অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসিকে আপডেট করার প্রয়োজন। এবার বক্তব্য কি না, মানে সরকারের যে পলিসি ছিল, সেই পলিসির যে থিম, সেই থিমটাই ছিল হচ্ছে টু মেক ইন্ডিয়া গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। কিন্তু আমরা যদি একটু পেছন দিকে সরে যাই, পেছন দিকে সরে যাই বলতে কি বলবো না, 1968 একটা এডুকেশন পলিসি আসে।
তারপরে 1986 এ একটা এডুকেশন পলিসি আসে যা এতদিন চলছিল, সেটা গিয়ে কিন্তু এখন 2020 সালে গিয়ে চেঞ্জ হচ্ছে। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট এখানে কি আসবে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি কি ফিচার্স রাখা হয়েছে, সব বলার দরকার নেই, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা এখানে হাইলাইট করব। নাম্বার ওয়ান হচ্ছে যে যেটা আমাদের 86 অ্যামেন্ডমেন্টে ছিল বা একুশের এই আর্টিকেলে বলা হচ্ছে, কিংবা বলতে পারো যে ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে বলা হচ্ছে যে বাচ্চাদের স্কুলিংটা এনশিওর করো। 0 থেকে 6 ইয়ার্স এটা ফান্ডামেন্টাল রাইটসে বলা আছে, এবং 6 to 14 ইয়ার্স এটা ফান্ডামেন্টাল ডিউটিসে বলা আছে। এই যে বাচ্চাদের স্কুলিং তাকে এনশিওর করাটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 একটা মেজর ফিচার্স। যেখানে শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে, এইটা ডাইরেক্ট ব্যবহার করলে অনেক বেশি ইম্প্যাক্ট হয়, যে ইউনিভার্সাল অ্যাক্সেস অফ স্কুলিং, মানে অর্থাৎ একটা বাচ্চাও যেন স্কুলের বাইরে না থাকে, ড্রপ আউট কমাতে হবে, ইউনিভার্সাল অ্যাক্সেস অফ স্কুলিং। পার্টিকুলারলি বলে দেওয়া হয়েছে 3 থেকে 6 বছরের বাচ্চা যেন বাধ্যতামূলকভাবে স্কুলিংটা পায়। হয়ে গেল। তারপরে দেখবে যে আমাদের কিন্তু ছিল হচ্ছে এজ ওল্ড 10+2 প্যাটার্ন, তাকে চেঞ্জ করে করে দেওয়া হয়েছে 5+3+3+4 প্যাটার্ন, অর্থাৎ 18 বছর বয়স পর্যন্ত আমাদের কিন্তু স্কুলিং চলবে। তো 5+3+3+4 প্যাটার্নটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে, এইগুলোকে মেনশন করতে হবে। এবং তার সঙ্গে যে বিষয়টা অ্যাডিশন করা হয়েছে, যে ভারতবর্ষের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো আছে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, সেগুলোতে পড়াতে হবে বাচ্চাদের। তো মাল্টিলিঙ্গুয়াল অ্যাসেসমেন্ট সেন্টার, মাল্টিলিঙ্গুয়াল অ্যাসেসমেন্ট করা হবে, অর্থাৎ যে যে ভাষায় পড়তে চায় তাকে সেই ভাষায় পড়তে এনকারেজ করা হবে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং সাবজেক্টগুলোকে এবং বা বাচ্চাদের যখন একদম প্রাইমারি ফেজে পড়ানো হচ্ছে বা প্রি প্রাইমারিতে পড়ানো হচ্ছে, তখন কিন্তু ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজটাকে এনশিওর করার কথা এতে প্রপোজ করা হয়েছে। এইটা হয়ে গেল। এবার এই যে ফিচার্স গুলো রয়েছে, এর সঙ্গে সঙ্গে কি কি মানে ইনিশিয়েটিভ নিয়েছে গভর্নমেন্ট, এখানে কিন্তু তোমার কাছে লেখার কোনো বক্তব্য নেই, মানে হার্ডকোর ইনফরমেশন গুলো তুমি দিয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো ইনিশিয়েটিভ কি কি নিয়েছে না, ইনিশিয়েটিভ নেওয়ার জন্য 2022 সালে সরকার চালু করেছিল, তোমাদেরকে এগুলো একটু দেখতে হবে, মানে পিএম শ্রী স্কিম, প্রত্যেকটা বিষয়ের উপরে তোমাদেরকে একটা করে লাইন লিখতে হবে। পিএম শ্রী স্কিম 2022 সালে চালু হয়েছিল, এই ব্যাপারটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, তারপরে সরকার টার্গেট করেছে যে 2026 সালের মধ্যে বা 2027 সালের মধ্যে প্রত্যেকটা বাচ্চাকে একদম মানে একদম ভার্না বেসিক লেভেল থেকে ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে সঙ্গে নিউমেরিক্স, অর্থাৎ ইংরেজি বাংলা বলতে পারো, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, ইংরেজি বাংলা তো বটেই, সঙ্গে সঙ্গে নিউমেরিক্স অর্থাৎ অঙ্ক, তাতেও কিন্তু প্রফিসিয়েন্ট করে তোলার, তো এই জন্য চালু করা হচ্ছে নিপুণ ভারত স্কিম। তো এই নিপুণ ভারত স্কিমটা টার্গেট পিরিয়ডটা হচ্ছে 2026-27। তো এই পিরিয়ডের মধ্যে টার্গেট করতে বলা হয়েছে। তবে আমাদের কি সরকারি প্রকল্প চালু হলে কিছু ড্রব্যাকস তো থাকেই, তো এটা আস্তে আস্তে আবার হয়তো টাইম বাড়িয়ে দেওয়া হবে, বাট ইনিশিয়াল টার্গেট দেওয়া হয়েছে 2026-27 সাল। আচ্ছা, তারপরে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী ই বিদ্যা প্রকল্প, এটার কথাও কিন্তু তোমাদেরকে জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর ধরো শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য কেন, কিভাবে পড়ানো হবে, টিচার্স ট্রেনিং। তো টিচার্স ট্রেনিং বলো বা হচ্ছে স্কুল কলেজে হেডমাস্টার হেডমিস্ট্রেস তাদের স্কুল ম্যানেজমেন্ট কিভাবে হবে বা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কিভাবে হবে, তাদের জন্য চালু করা হচ্ছে নিষ্ঠা বলে একটা স্কিম। এটা কিন্তু হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং বা এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট, এটা কিন্তু অনলি ফর টিচার্স। তো এই নিষ্ঠা স্কিমটা কিন্তু ছাত্রদের জন্য নয়, টিচার্সদের জন্য। ঠিক আছে, একটা নির্দিষ্ট একাডেমিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে, যা যেটাকে ফলো করে সারা বছরের একাডেমিক ক্যালেন্ডারটাকে সলভ মানে ফলো করা হবে। আচ্ছা, নতুন বিষয় চালু করা হবে যেটা হচ্ছে যাকে বলা হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটটা কি বস্তু না, তুমি যদি চাও যে আজকে বাংলা অনার্স পড়ছো, বাংলা অনার্স পড়তে পড়তে তোমার সেকেন্ড ইয়ারে মনে হলো যে আমি গিয়ে ইংরেজি অনার্সটা পড়বো, তাহলে বাংলা অনার্সটা তুমি সেকেন্ড ইয়ারে থামিয়ে গিয়ে ইংরেজি অনার্সটা কমপ্লিট করে আসতে পারো, এবং তারপরে এই সেই বাংলা অনার্সটা সেকেন্ড ইয়ার থেকে তুমি শেষ করতে পারো। তাহলে এই যে তোমার যে পড়াশোনাটা, এই বিষয়টা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের মধ্যে জমা রইলো, এইটা কিন্তু আগে ছিল না, ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে,
আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে যে জিডিপিটা আছে এটা কিন্তু টোটাল জিডিপির অ্যারাউন্ড 6% এবং এটা বছরে বছরে বাড়ছে। এই পরিমাণটা তোমাকে দেখাতে হবে। এবং ভারতবর্ষে যে আইআইটি গুলো আছে, আইআইএম গুলো আছে, সেগুলো কিন্তু বিদেশের বিভিন্ন জায়গাতে তাদের সেন্টার ওপেন করছে, যেগুলোকে বলা হচ্ছে ইন্ডিয়ান ইউনিভার্সিটির আউটরিচ প্রোগ্রাম। আইআইটি হতে পারে, আইআইএম হতে পারে, আইআইএসএম হতে পারে, যা খুশি হতে পারে। তো এই আউটরিচ প্রোগ্রামটা কন্টিনিউ করতে হবে। এবং বিদেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো, সবাই নয় বাট মেজো সেজো সাইজের ইউনিভার্সিটিগুলো কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়াতে এসে তাদের একটা করে সেন্টার ওপেন করছে, যাকে বলা হচ্ছে এক্সিলেন্স সেন্টার, রিমোট এক্সিলেন্স সেন্টার। তো গুজরাট একটা শহর রয়েছে, নাম দেওয়া হচ্ছে গিফট সিটি। সেখানে বিদেশি ব্যাংক থেকে শুরু করে বিদেশি ইউনিভার্সিটিজ সবাই তাদের একটা করে শাখা খুলে যাচ্ছে, একটা করে অফিস খুলে যাচ্ছে। তাতে কিন্তু মানে আউটসাইড থেকে এসে ভারতবর্ষে বিভিন্ন ইনস্টিটিউটগুলো খোলা হচ্ছে এবং ভারতের ছেলেমেয়েরা বিদেশে না গিয়েও বিদেশি ইউনিভার্সিটিগুলোতে পড়বার সুযোগ পাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তার সঙ্গে আর কি কি চালু হয়েছে স্যার? পাশ ফেল প্রথাটা ছিল 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী। আমাদের কিন্তু এখানে কি হয়েছে না, একদম নো ডিটেনশন পলিসি, 5 থেকে 8 পর্যন্ত নো ডিটেনশন পলিসিটা চালু করা হচ্ছে। এই যে বিষয়গুলো, এটা এখানে মাথায় রাখতে হবে। এটাকে প্রপোজ করা হয়েছে নো ডিটেনশন পলিসি, এটা প্রপোজ করা হয়েছে, এটাকে মনে রাখতে হবে। তারপর তোমাকে মনে রাখতে হবে যে একটা নতুন গাইডলাইন 2025 সালে বেরিয়েছে, তাকে বলা হচ্ছে ড্রাফট ইউজিসি গাইডলাইন। এই ড্রাফট ইউজিসি গাইডলাইনটা কি বস্তু, খায় না মাখে। ড্রাফট ইউজিসি গাইডলাইনে বলা হচ্ছে যে যে আন্ডার গ্রাজুয়েট কোর্সে ঢোকার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এবার থেকে। তো এটা কবে চালু হবে এখনো ঠিক হয়নি, এটা আপাতত বিল হিসেবে আছে। পার্লামেন্ট যদি একে পাশ করে তখন এটা কিন্তু অ্যাক্ট হয়ে যাবে। তো ড্রাফট ইউজিসি গাইডলাইনটা কিন্তু হচ্ছে। তো এবারে কিন্তু এত কিছু তো হচ্ছে, কিন্তু এটাকে ইনিশিয়েট করতে গেলে কিছু চ্যালেঞ্জ, কিছু প্রবলেম, এগুলো তো আমাদেরকে ফেস করতেই হবে। তাহলে ইনিশিয়েট যখন করতে যাচ্ছি তখন কি হচ্ছে না, এটা লং টার্ম ভিশন সম্পর্কে যারা মানে এডুকেশনিস্ট তারা কিন্তু সন্দিহান, যেটা আদৌ কতটা ফ্রুটফুল, আদৌ সবার ওপর চাপিয়ে দিলে লাভ হবে কিনা, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যে ফিনান্সিয়াল কস্ট কতটা বাড়বে, ভায়াবিলিটি এটার কতটা। আচ্ছা, 3 নম্বর বিষয়টা হচ্ছে যে সমস্ত রাজ্য এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। কারণ কোন কোন রাজ্য এটার মানে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি এটাকে অ্যাকসেপ্ট না করে নিজের মতো এডুকেশন সিস্টেম কন্টিনিউ করতে চাইছে। তো সেই জিনিসগুলো এখানে সবাই অ্যাকসেপ্ট করবে কিনা, তবেই তো এটা একটা হোলিস্টিক ভাবে একটা অ্যাপ্লিকেবল হবে। এবং তারপর হচ্ছে যে এই যে একটা সিঙ্গেল হায়ার এডুকেশনের মানে রেগুলেশন, তাহলে এই সিঙ্গেল রেগুলেশনটা কিভাবে মেনটেন হবে, এইটা একটা বড় জিনিস। এবং যদি আজকে দেখা যায় যে কোনো একটা এন্ট্রান্স পরীক্ষাতে কেউ পাশ করতে পারলো না, তখন তার ভবিষ্যৎটা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কি হবে। যেমন কিছু কিছু বিষয়ে দেখবে যে আগের থেকে উঠে গেছে, যেমন ধরো এমফিল বলে একটা পরীক্ষা ছিল বা একটা ডিগ্রি ছিল, সেটা কিন্তু উঠে গেছে। বা বিএড এর টার্মগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এক্সিস্টিং যে সিস্টেম চলছে তার সাথে নতুন সিস্টেমের যদি কোনো ক্ল্যাশ হয়, তাহলে সেই ক্ল্যাশটা কিভাবে মিটবে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো আমাদের কাছে চ্যালেঞ্জ রয়েছে। এবং এই চ্যালেঞ্জগুলো কিন্তু মিটবে কিভাবে না, আলাপ আলোচনার মাধ্যমে বা কেস স্টাডির মাধ্যমে। তবেই কিন্তু আমরা একটা হোলিস্টিক এডুকেশনাল যে মানে কি বলবো একটা মানে সেট আপ গোটা ইন্ডিয়া জুড়ে সেটা আমরা তৈরি করতে পারবো। তাহলে এই হচ্ছে আমার কাছে ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসির জন্য ইম্পর্টেন্ট পয়েন্টস। এবার চলে আসবো একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকে, এটা আমরা আমরা এটাকে বলবো হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, লেকেন রাইলি অ্যাক্ট এবং ইউএস ইমিগ্রেশন ইস্যু। তোমরা হয়তো খবরে পড়েছো যে ভারতবর্ষের কিছু মানে মানে অভিবাসী যারা ইমিগ্রেন্ট, ইউএসএ থেকে তাদেরকে সেনাবাহিনীর বিমানে চড়িয়ে হাতে হাত করা এবং পায়ে হাত করা পরিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এবং ভারত সরকার কিছু ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেটা যে এই যে সিচুয়েশনটা ইউএসএ থেকে তাদেরকে ফেরত পাঠাচ্ছেন, তো সেটাকে অ্যাকসেপ্ট করছে। এবং তার বিরুদ্ধে হিউম্যান রাইটস বলো বা অন্যান্য বিরোধী পক্ষ বলো, তারা বলছেন যে ভারতীয়দের অপমাননা মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট সহ্য করছে কি করে। এই নিয়ে একটা বক্তব্য চালু চালু হয়েছে। তো এটা জানতে গেলে আমাদেরকে একটু 2023-এর দিকে ফেরত যেতে হবে। তো লেকেন রাইলি অ্যাক্ট কেন, লেকেন রাইলি বা কেন, কে লেকেন রাইলি? তো
তো লেকেন রাইলি হচ্ছেন একজন স্টুডেন্ট। আমরা পয়েন্টগুলোকে আস্তে আস্তে চক আউট করি। লেকেন রাইলি হচ্ছেন একজন নার্সিং স্টুডেন্ট। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন, এটা আমরা আসি আস্তে আস্তে, আমাদের পরীক্ষায় আসে। তো তার বাড়ি ছিল হচ্ছে ইউএসএ তে জর্জিয়া প্রদেশে। তো ইউএসএ জর্জিয়া প্রদেশে তার বাড়ি। কিন্তু তাকে 2022-23-এর দিকেই একজন ভেনেজুয়েলান ইমিগ্রেন্ট, তার নাম ছিল হচ্ছে হোসে আন্তোনিও ইবারা। নামগুলো লিখতে পারলে ভালো, বাট দেশের নাম লিখতে পারলেও ভালো। আমার যেটুকু দরকার আমি তোমাদের ইনফরমেশন বলে দিচ্ছি। তো হোসে আন্তোনিও ইবারা, তিনি হচ্ছেন একজন ভেনেজুয়েলান আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট। আনডকুমেন্টেড মানে কি? মনে করো আমি আজকে একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, সেই কোম্পানি আমাকে অন সাইটে বিদেশ পাঠাচ্ছে, তার জন্য আমার কাছে ভিসা রয়েছে, আমার কাছে ওয়ার্ক ভিসা আছে, আমার কাছে প্রপার পাসপোর্ট আছে, তাহলে আমার কাছে সেই দেশে কাজ করার পারমিট রয়েছে, তাহলে আমি কিন্তু আনডকুমেন্টেড নই, তাহলে আমি কিন্তু ডকুমেন্টেড ইমিগ্রেন্ট। কিন্তু এমন বহু লোক আছে যারা ভাগ্যের সন্ধানে বা বেটার চাকরির খোঁজে নিজের দেশে উপায় না পেয়ে বিভিন্ন মানে অসৎ উপায় অবলম্বন করে বা যে কোনো ভাবেই হোক বিভিন্ন পাশ্চাত্যের দেশগুলোতে পৌঁছচ্ছেন, যার মধ্যে আমেরিকা রয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ আছে, লন্ডন রয়েছে বা ইংল্যান্ড রয়েছে, এই সমস্ত দেশগুলো কিন্তু তারা পৌঁছচ্ছেন, বা কানাডা আছে। তো এই ভেনেজুয়েলান ইললিগাল ইমিগ্রেন্টের হাতে এই নার্সিং স্টুডেন্ট লেকেন রাইলি 2022-23 খুন হন। তার তখন ক্ষমতায় ছিলেন জো বাইডেন। তো জো বাইডেন এই বিষয়টাকে অতটা লাইটলি নিয়েছেন, এবং তখন তার যে বিরোধী পক্ষ তারা বলেছিলেন যে যদি আমাদের কাছে একটা স্ট্রং ইমিগ্রেশন ল থাকতো তাহলে আজকে হয়তো এই মেয়েটিকে মরতে হতো না। তো সেই জন্য ট্রাম্প সরকার ক্ষমতায় এসছেন 20 জানুয়ারি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 29 জানুয়ারি তিনি প্রথম যে লটা সাইন করলেন, সেই লয়ের নাম হচ্ছে লেকেন রাইলি অ্যাক্ট। এবং এই লেকেন রাইলি অ্যাক্ট হচ্ছে আমেরিকার মানে কি বলবো, ইললিগাল ইমিগ্রেন্ট প্রহিবিশন অ্যাক্ট। তো এই তার নামে, তার স্মৃতিতে এই অ্যাক্টটাকে তৈরি করা হচ্ছে। দিস ইজ হোয়াট উই কল লেকেন রাইলি অ্যাক্ট। ওকে, আচ্ছা, এই লেকেন রাইলি অ্যাক্টে কাকে এমপাওয়ার করা হয়েছে? যারা ফেডারালস মানে যারা ওখানকার পুলিশি ব্যবস্থায় রয়েছেন, যারা ওখানকার জুরি ব্যবস্থায় রয়েছেন, তাদেরকে এমপাওয়ার করা হচ্ছে যে যদি কোনো রকমের ফেলিওর দেখা যায় ইমিগ্রেশন পলিসিতে বা ইমিগ্রেশন এনফোর্সমেন্টে, তাই তৎক্ষণাৎ যার পক্ষে থেকে ফেলিওর হয়েছে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। অর্থাৎ ইমিগ্রেশন বিষয়টা ঠিক আছে, কিন্তু ইললিগাল ইমিগ্রেশন সেখানে বন্ধ করতে হবে। তো এইটা হচ্ছে সেই অ্যাক্টের বেসিক বক্তব্য। এবং জুরি মেম্বারদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তারা পুলিশকে সু করতে পারেন যদি পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে। এবার ইমিগ্রেন্ট কাদেরকে বলা হবে? তোমার শাহরুখ খানের একটা সিনেমা দেখেছিলে, সিনেমার নাম হচ্ছে ডাঙ্কি। ডাঙ্কি রুট সত্যি আছে। ভারতবর্ষ বা অন্যান্য বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশ থেকে বিভিন্ন মানুষ ভাগ্যের সন্ধানে দেশে কোনো উপায়ন্তর না দেখে আজকাল কি করেন, যে মিডল ইস্ট এশিয়া হয়ে, মানে কিছু লোক তো দুবাই ইত্যাদি প্রভৃতিতে কাজ করতে যাচ্ছেন, তা ঠিক আছে, মিডল ইস্ট এশিয়া হয়ে, ইউরোপ হয়ে, তারপর সোজা গিয়ে আমেরিকাতে প্রবেশ করছেন। আগে যে রুটটা, মানে এটা হচ্ছে কারেন্ট রুট, বাট আগে যে রুটটা ভেনেজুয়েলা, পানামা বা মেক্সিকো হয়েছিল, সেই রুটটা কিন্তু এখন বদলে গিয়ে ডাঙ্কি রুটটাই মিডল ইস্ট হয়ে ইউরোপ হয়ে আমেরিকাতে প্রবেশ করছে। অর্থাৎ ইউরোপের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কোথাও একটা গলদ রয়েছে, কোথাও একটা প্রবলেম রয়েছে, যে কারণে ইললিগাল ইমিগ্রেশনটা ইউরোপের থ্রু দিয়ে হয়ে গিয়ে আমেরিকাতে ঢুকে যাচ্ছে। এখানে কিন্তু এই লতে ট্রাম্প সরকার ইউরোপিয়ান ইউনিয়নের গাফিলতির দিকেও কিন্তু নজর তুলেছেন, যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এগুলো করতে দিচ্ছে। তাহলে এখন এই দেশগুলো থেকে ডাইরেক্টলি মানে ডাঙ্কি রুটটা এই 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 দেশের থ্রু দিয়ে আর নেই, তাহলে এই নতুন দেশ তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে মাইগ্রেন্টস যারা আর কি অভিবাসী বলতে পারো বা ইমিগ্রেন্টস, তাদের তাদের রাইটটা কিন্তু এতে ভায়োলেট হচ্ছে। মাইগ্রেন্টস রাইটটা এতে ভায়োলেট হচ্ছে এবং সঙ্গে মাইনরদের প্রতিও কিন্তু অত্যাচার করা হচ্ছে, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়। এইটা এই অ্যাক্টের একটা ড্রব্যাক, এবং যার এগেনস্টে গোটা পৃথিবীর মানুষ বা বলতে পারো হিউম্যান রাইটস এর লোকজন
কিংবা বলতে পারো যারা বিরোধী পক্ষ ট্রাম্পের এই মুহূর্তে, তারা আঙ্গুল তুলেছেন যে মাইগ্রেন্টসদের একটা রাইট আছে, সেই রাইটটা কেন ভায়োলেট করা হবে। সংখ্যাটা দেখলে ভারত থেকে যদি দেখা হয়, তাহলে কম করে 40 মিলিয়ন পাবলিক ফ্রম ইন্ডিয়া তারা ইউএসএ তে থাকেন বা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। তো 7,25,000 আনডকুমেন্টেড ইন্ডিয়ান তারা কিন্তু এই মুহূর্তে নজরে রয়েছেন ট্রাম্প সরকারের। যে কোনো দিন তাদের ওপরে খাড়া নেমে আসতে পারে। আনডকুমেন্টেড ইন্ডিয়ান তারা ইউএসএ তে রয়েছেন 7,25,000। তাদেরকে ডিপোর্টেশন করার কথা বা তাদেরকে ভারতবর্ষে ফেরত দেওয়ার কথা ট্রাম্প সরকার ভাবছে, যদি তারা সত্যি ইলিগাল প্রমাণিত হয়। এবং তারপরে হচ্ছে 2,467 জন ভারতীয় তাদেরকে ডিটেন করা হচ্ছে। এইটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। এবং এখানে সম্প্রতি দেখা যাচ্ছে যে এই যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন আমেরিকাতে, কিংবা হচ্ছে যে আমাদের বিদেশমন্ত্রী শ্রী এস জয়শঙ্কর এই বিষয়ে বক্তব্য রেখেছেন, তাদেরও কিন্তু বক্তব্য হচ্ছে যে ইললিগাল ইমিগ্রেশন বিষয়টাকে ভারতবর্ষ সাপোর্ট করে না। কারণ তাতে কি হয়, তাতে টেরোরিজমের সব প্রবলেম বাড়ে, তাতে বিচ্ছিন্নতাবাদের প্রবলেম বাড়ে, তাতে ক্রাইম বাড়ে। তো যে জিনিসে ক্রাইম বাড়ে তাকে ইন্ডিয়া সাপোর্ট করে না, এইটা হচ্ছে ইন্ডিয়ার বর্তমান স্ট্যান্ড পয়েন্ট রয়েছে। তাই 2,467 জন ভারতীয় তাদেরকে কিন্তু বন্দি করে অ্যারেস্ট করে রাখা হয়েছে। তাহলে এই বিষয়টা মনে রাখতে হবে যে এত সংখ্যায় লোককে ডিটেন করা হয়েছে এবং তাদেরকে কিন্তু পরবর্তী পর্যায়ে দেশে ফেরত দেওয়া হবে। অলরেডি আমরা জানি যে প্রায় 1,000-এর বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবং এটার ক্ষেত্রে ইন্ডিয়া একটা স্টেপ গ্রহণ করেছে 2018 মিশনিয়াসে, এইটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে H-1B ভিসা, ইন্ডিয়া যে ওয়ার্ক ভিসা প্রোভাইড করে ইন্ডিয়াতে থাকা আমেরিকান এমবেসি, সেই H-1B ভিসাটা কিন্তু ট্রাম্প যথেষ্ট কঠিন করেছেন। এবং সেই পার্টটা পার করে তবে গিয়ে আমেরিকায় কাজ করতে যাওয়ার বা আমেরিকাতে ওয়ার্ক ভিসা মেলে, এবং সেটা এত কঠিন বলেই লোকজন কিন্তু ডাঙ্কি রুটটাকে অ্যাভেল করে, মানে ইল্লিগাল পথে যায়। তাহলে H-1B ভিসা তাকে কিন্তু ইন্ডিয়া অ্যাকসেপ্ট করেছে। তাই তোমাদের এখানে কাজ হবে বা একটা হোমওয়ার্ক হবে যে H-1B ভিসার বর্তমান কি কি ক্রাইটেরিয়াস রয়েছে সেগুলো এখানে অ্যাড করে দেওয়া। তাহলে আমরা কি কি পড়লাম না, লেক এন্ড রাইলি অ্যাক্ট পড়লাম, ইউএসএ ইমিগ্রেশন লতে কি বলা আছে বললাম, ভারতবর্ষ থেকে কিভাবে কোন রুটে আমেরিকায় যায় সেটা পড়লাম, কত সংখ্যক লোক এই মুহূর্তে ডাইরেক্ট মানে মানে আমেরিকার হাতে বা আমেরিকার নজরবন্দি রয়েছে পড়লাম, অ্যারেস্টেড কতজন পড়লাম, এবং ভারতবর্ষ তার বক্তব্যে কি বলেছে এবং কোন লটাকে বা কোন অ্যাক্টটাকে মানবে বলে কথা দিয়েছে, এইগুলো কিন্তু আমরা পড়লাম। তাহলে এতগুলো পয়েন্ট আমরা পাচ্ছি। এই পয়েন্টটা কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে থেকে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়, প্রচন্ড ইম্পর্টেন্ট বিষয়। সেই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে দিস পয়েন্টস আর প্রিটি ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু ভীষণ ডিটেল লেখার কিছু নেই। এবং এই প্রশ্নগুলো এলে টু দা পয়েন্ট আনসার করতে হবে এবং ঘটনাগুলোকে প্রপারলি ব্যাখ্যা করতে হবে, তবে গিয়ে কিন্তু এখানে একটা ভালো নাম্বার স্কোর করা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পার্ট 1, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে ডেসক্রিপটিভ সেকশনটা আসে তার সম্পর্কে বক্তব্য। এবারে আমরা দেখে নেব যে আমাদের কাছে পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে বা কি কি বিষয় রয়েছে। আমাদের কাছে কয়েকটা ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস রয়েছে। সেই ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস গুলোর মধ্যে কি কি রয়েছে না, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। 2023 সালে চালু হয়েছিল এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। এই সালটা কিন্তু পরীক্ষাতে ইম্পর্টেন্ট হবে, পরীক্ষায় আসতে পারে। তারপর আছে যে যখন লকডাউন হলো তখন স্ট্রিট ভেন্ডারদের জন্য প্রধানমন্ত্রী চালু করলেন পিএম স্বনিধি, সেটার সালটা এখানে ইম্পর্টেন্ট, 2020 সাল, যেহেতু লকডাউনের চালু হয়েছিল। গরিব কল্যাণ রোজগার অভিযান, এটাও কিন্তু লকডাউনে চালু হওয়ার প্রজেক্ট 2020 সালে। তারপর আসছে পিএম শ্রম যোগী মানধন, মানে এই যে ধরো ক্যাপাসিটি বিল্ডিং, যেটা আমরা এক্ষুনি পড়ছিলাম যে এরকম নিষ্ঠা বলে একটা প্রজেক্টটা আসছে ফর টিচার্স, সেরকম ভাবে কিন্তু শ্রমযোগী মন্ধন মানে হচ্ছে যে ভোকেশনাল ট্রেনিং দিয়ে ছেলে মেয়েদেরকে বেটারমেন্ট করা, এটা 2019 সালে এসেছিল। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, অনেকেই তোমরা পরীক্ষা দাও ইএমআরএস এর পরীক্ষা, সেই প্রজেক্টটা চালু হয়েছিল 1997 সালে। এবং শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্টের পড়লে হবে না, পশ্চিমবঙ্গ সরকারের প্রজেক্টের কথা পড়তে হবে। কন্যাশ্রী প্রকল্প, যা বা পশ্চিমবঙ্গের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রকল্প এবং যার জন্য পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রপুঞ্জের থেকে পুরস্কার পেয়েছিলেন, সেইটাও ইম্পর্টেন্ট। 2013 সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। এই কটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসবো হচ্ছে যে কিছু ফুল ফর্মে। আগের দিন আমরা এবিসি দিয়ে পড়েছিলাম, তো এবারে আমরা পড়বো হচ্ছে শর্ট ফর্মে, মানে শর্ট ফর্মগুলো, মানে ডি, ই আর এফ দিয়ে পড়বো। তাহলে প্রথম আমাদের রয়েছে কি ডিডিটি। ডিডিটির ফুল ফর্ম কি
নাম হচ্ছে ডাইক্লোরোফেনাইল ট্রাইক্লোরোইথেন। ক্লোরোফেনাইল ট্রাইক্লোরোইথেন, ঠিক আছে। এই টার্মটা কিন্তু আমাদের কেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট, এটা বারে বারে পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিএনএ। ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর তোমরা বলো দেখি যে ডি র্যাম, যদি কেউ জানো তারা এখানে হচ্ছে তোমরা এখানে কমেন্ট করতে পারো ডি র্যামের ফুল ফর্ম। এটা কিন্তু কম্পিউটার থেকে আসছে, কারণ এখানে কিন্তু মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়, শুধুমাত্র যে পলিটি বা জুডিশিয়ারি বা সিস্টেম থেকে দেওয়া হবে তা নয়, এখানে কিন্তু কম্পিউটার থেকেও মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। তো ডি র্যামের ফুল ফর্মটা হচ্ছে ডায়নামিক, ডি ফর ডায়নামিক, আর ফর হচ্ছে র্যান্ডম, এ ফর হচ্ছে অ্যাক্সেস, এবং এম ফর হচ্ছে মেমোরি। ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে ডির্যাম। লাস্টে আছে ডিআরডিও, খুব ইম্পর্টেন্ট, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। এইটা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হচ্ছে ডিআরডিওর ফুল ফর্ম। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে ইতে, ইএমআই। ইএমআই এর ফুল ফর্ম হচ্ছে ইকুয়েটেড, ইকুয়াল নয় কিন্তু, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। এবং তোমাদেরকে একটা কথা বলে দিই যে এখানে কিন্তু বাংলা ইংরেজি দু ভাষায় লেখা যায়, বাট মাইন্ডেড যে ভাষায় পরীক্ষা দেওয়া শুরু করবে সেই ভাষাতেই পরীক্ষা দেওয়া শেষ করবে। এটা কিন্তু ডুয়াল ল্যাঙ্গুয়েজে লিখবে না, মানে একটা বাংলা একটা ইংরেজি এরকম কিন্তু করা যাবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে প্রশ্নের ওপরে বলে দেওয়া থাকে। আচ্ছা, এবার হচ্ছে এলিসা, এটা একটা টেস্ট, তার ফুল ফর্মটা আমাকে জানতে হবে। এলিসার ইটা হচ্ছে এনজাইম, এলটা হচ্ছে লিঙ্কড, আইটা হচ্ছে ইমিউনো, আই আর এসটা হচ্ছে ইমিউনো সরবেন্ট, ইমিউনো সরবেন্ট, আর এটা হচ্ছে অ্যাসে, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে, এটা হচ্ছে এলিসার ফুল ফর্ম। এডুস্যাট, এডুস্যাটের ফুল ফর্ম হচ্ছে খুব সহজ, এডুকেশনাল স্যাটেলাইট, এটা হচ্ছে এডুস্যাটের ফুল ফর্ম। তোমরা আমাকে বলো দেখি এবার, যে বা কমেন্ট করতে পারো যে ইসিজির ফুল ফর্ম কি, খুব ইজি, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম যে তোমরা এখানে কমেন্ট করবে। ভাই ইপিরম, ডিরামটাই বললাম, এরকম র্যামের মতো রমেরও কিন্তু বিভিন্ন রকম ভাগ রয়েছে, তাই তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকলো যে ইসিজি এবং ইপিরম এই দুটোর ফুল ফর্ম দুটো তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার চলে আসবো আমরা হচ্ছে ফাওতে। ফাও এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কিন্তু হচ্ছে রোমে। 16ই অক্টোবরই এই ফাও 1945 সালের প্রতিষ্ঠা হয়েছিল, তাই এই দিনটাকে ডাকা হয় ওয়ার্ল্ড ফুড ডে নামে। ওকে, আচ্ছা, এবারে আমরা পড়বো এফসিসিবি। এফসিসিবির ফুল ফর্ম হচ্ছে, এটা কিন্তু ইকোনমি থেকে আসছে, যে ফরেন কারেন্সি কনভার্টিবল বন্ড, এটা হচ্ছে এফসিসিবির ফুল ফর্ম, ফরেন কারেন্সি কনভার্টিবল বন্ড। আচ্ছা, তোমাদের কাছে হোমওয়ার্ক আবার থাকছে এফডিআই এর ফুল ফর্ম কি এবং ফেমার ফুল ফর্ম কি, এগুলো তোমরা অবশ্যই যারা ভিডিও দেখবে কমেন্ট করে জানাবে, তখন কিন্তু তাহলে কিন্তু তোমাদেরও প্র্যাকটিসটা হয়ে যাবে। এবার চলে আসবো আমরা আগের দিনের মতো ঠিক কিছু কোয়েশ্চেন পেপারে, যে প্রথম ইন্ডিয়ান যিনি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন, একাডেমি অ্যাওয়ার্ডস কিন্তু বেসিক্যালি অস্কার, তো একাডেমি অ্যাওয়ার্ড যিনি জিতেছেন তার নাম ছিল হচ্ছে ভানুয়াথিয়া। ভানুয়াথিয়া হচ্ছে শ্যাম বেনেগালের তৈরি করা যে যে গান্ধী, সেই গান্ধী সিনেমাতে কস্টিউম ডিজাইনার ছিলেন এই ভানুয়াথিয়া, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি, বাইটন কাপ বা বেইটন কাপ এবং সুলতান আজলান শাহ টুর্নামেন্ট বা ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, বিভিন্ন খেলার বিভিন্ন রকম ট্রফি বা টুর্নামেন্ট হয়, তো বেটন কাপ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে চলা বা ইন্ডিয়াতে হওয়া হকির সব থেকে ওল্ডেস্ট টুর্নামেন্ট, এবং পৃথিবীতে হওয়া হকির সব থেকে ওল্ডেস্ট টুর্নামেন্টের নাম হচ্ছে সুলতান আজলান শাহ ট্রফি। দুটোই কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে এটা। এই কোশ্চেন, এই দুটো ট্রফি পিএসসির বিভিন্ন পরীক্ষায় এমসিকিউতে বারে বারে দেখা গিয়েছে। এরপরে একটু টাফ কোশ্চেনে আসি, খুব মানে এরকম প্রশ্ন এলে কিন্তু তোমাদেরকে ছাড়তেই হবে, কারণ তোমাদের অপশন নেই। বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানি বিলংস টু হুইচ নেশন,
পৃথিবীতে যদি টপ মোস্ট 10টা 5টা কোম্পানির নাম বলা হয়, অ্যামাজন, অ্যাপেল, গুগল, ফেসবুক বা মেটা, বা বলতে পারো হচ্ছে বিভিন্ন অন্যান্য কোম্পানিগুলো আছে, তাদের মধ্যে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টপ 10 কোম্পানিজ, মাইক্রোসফটের মতোই ইম্পর্টেন্ট টপ 10 কোম্পানিজের মধ্যে এই বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানিটা পড়ে। এটা কোথাকার কোম্পানি এটা বলতে হবে। এটা কিন্তু বেসিক্যালি নিউ ইয়র্কের কোম্পানি, মানে তোমার যদি আরো ভালো করে বলো দেশ বললে ইউএস এর কোম্পানি হচ্ছে এই বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানি। আচ্ছা, এবারে বলা হচ্ছে হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্যাটেলাইট, সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন প্ল্যানেটের? তোমরা বলো দেখি, সব থেকে বেশি উপগ্রহ আছে কোন প্ল্যানেটের? তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো। এই প্ল্যানেটটার কিন্তু মানে মানে বৃহস্পতি বা জুপিটারের মতোই কিন্তু ইম্পর্টেন্ট। এর কিন্তু বাইরে রিংও দেখতে পাওয়া যায়। মানে অনেকগুলো হিন্ট দিলাম তোমাদেরকে, তোমরা বলবে সব থেকে বেশি নাম্বার অফ স্যাটেলাইট কোন প্ল্যানেটের রয়েছে। তারপর চলে আসবো, হু ওয়াজ দ্য ফেস অফ ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্টি পেস্টিসাইড মুভমেন্ট। আগে একটা বইয়ের নাম বলি। একটা বইয়ের নাম হচ্ছে, যেটা পিএসসির পরীক্ষায় মাঝে মধ্যেই আসে, তার নাম হচ্ছে সাইলেন্ট স্প্রিং। এই বইটা লিখেছিলেন এক ভদ্রমহিলা, নাম হচ্ছে র্যাচেল কারসন। এই বইটা লেখার পর তিনি কিন্তু গোটা পৃথিবীতে অ্যান্টি পেস্টিসাইড মুভমেন্টের লিডার হিসেবে অঘোষিতভাবেই ঘোষিত হয়ে যান। তো সাইলেন্ট স্প্রিং এর লেখিকা র্যাচেল কারসন, তিনি হচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্টি পেস্টিসাইড মুভমেন্টের লিডার। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে চলে আসবে রিগার্ডিং এনভায়রনমেন্ট। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ার মিসাইল প্রোগ্রাম। ইন্ডিয়ান মিসাইল প্রোগ্রামের ফাদার ফিগার কিন্তু হচ্ছেন কে না, মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তাকে কিন্তু ভারতবর্ষের মিসাইল ম্যান বলে ডাকা হয়, এটা কিন্তু মনে রাখবে, এপিজে আব্দুল কালাম। পরের কোশ্চেন, ফ্যাদোমিটার কোন কাজে লাগে? সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দিয়ে, ডেপথ অফ দ্য সি অর ওশান মাপা হয় ফ্যাদোমিটার দিয়ে। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন বাঁধা তোমাদের, একটা প্রশ্ন এই যে মানে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট, এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই পাবে। আচ্ছা, এরপর প্রশ্ন এসে, শিপ্রা নদী কোন রাজ্যের ভেতর দিয়ে বয়ে গেছে? শিপ্রার সবচেয়ে নিকটবর্তী যে শহর, তার নাম হচ্ছে উজ্জয়ন। উজ্জয়ন কার মধ্যে আছে? উজ্জয়ন কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশের একটা ইম্পর্টেন্ট শহর। এবং এই যদি কারেন্ট অ্যাফেয়ার্স মনে করি, উজ্জয়ন শহরেও কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে। 4টে শহরে কুম্ভ মেলা হয়, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে নাসিক, উজ্জয়ন, হরিদ্বার এবং হচ্ছে প্রয়াগরাজ। তার মধ্যে উজ্জয়নটা ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন কি বলছে না, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে? ভারতবর্ষে এই মুহূর্তে 43খানা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে কাজিরাঙ্গা ওয়ান অফ দি ওল্ডেস্ট। তো 1985 সালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। 10 নম্বরের কোশ্চেনটা কিন্তু হার্ডকোর কারেন্ট অ্যাফেয়ার্স বা পিএসসির পরীক্ষার ভীষণ কমন প্রশ্ন তোমাদের কাছে থাকলো, যে প্রেজেন্ট আর্মি চিফ অফ ইন্ডিয়া কে? এটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, তোমরা এটাকেও কিন্তু কমেন্ট করে জানাবে যে ভারতবর্ষের বর্তমান আর্মি চিফ কে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি ক্লাস। এবং এই গোটা ক্লাসের পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সিনি ক্লাসরুম টেলিগ্রাম অ্যাপ, মানে টেলিগ্রাম অ্যাপে গিয়ে সিনি ক্লাসরুম সার্চ করলেই তোমরা আমাদের চ্যানেলটা খুঁজে পেয়ে যাবে, সেখান থেকে পেতে পারো। বা যদি মনে করো যে তোমরা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন নেই, তাদেরকে বলবো ঝটপট হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নাম্বারটা 9830345379 এই নাম্বারটাতে হাই পাঠিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। আমরা পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল দু জায়গাতেই কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আবার বলছি, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেক প্রচুর ভিডিও আসতে চলেছে, সেটা ক্লার্কশিপ বলো, মিসেনিয়াস বলো, বা আগামী যত পরীক্ষা রয়েছে ইম্পর্টেন্ট ছোটোখাটো যা যা পিএসসি নেবে, সব পরীক্ষার কিন্তু রিলেটেড ভিডিওসগুলো তোমরা কিন্তু পরপর এই চ্যানেলে পেতে থাকবে রেগুলারলি। তো চলো, আজকে সেশন আমরা এখানেই ফিনিশ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী সেশনে। তো আজকের মতো এখানেই ফিনিশ করছি, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করতে থাকো, আবার পরবর্তী সেশনে দেখা হবে। এবং যে টপিকগুলো দিলাম সেই টপিকগুলো কিন্তু নিজেরা খাতায় নোট বানিয়ে লিখবে, বা যদি পারো তোমরা কিন্তু এগুলোকে বাক্যে সাজিয়ে নিজেদের মতো করে একটা করে নোটস বা এসে টাইপের তৈরি করে নেবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজ এখানেই ফিনিশ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।